আমরা একটু সময় নেই, বাকিরা একটু যুক্ত হোক। মোরসালিন বাবলা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। মুক্তি, ভালো আছো? শারমিন, সুমাইয়া খাতুন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আচ্ছা, আমরা বাকিরা রোজার মাস তো একটু লেট করছে। আচ্ছা, আমরা ইনিশিয়াল কথাবার্তা একটু শুরু করি। আমাদের এই কোর্সটার নাম হলো স্পেশাল ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্স। এটার নাম হলো স্পেশাল ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্স। ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্স। স্পেশাল নাম দিয়েছি, এটা হলো ফুললি ডেডিকেটেড টু ব্যাংক জব রিটেন ইংলিশ। ব্যাংকের সার্কুলার তো এখন প্রচুর, মানে বিসিএস, যেমন বিসিএস এর প্রস্তুতিতে বিসিএস এবং নন ক্যাডারের জবগুলো কভার হয়। আর ব্যাংকের প্রস্তুতিতে গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সহ প্রত্যেকটা ব্যাংকের আসলে আমাদের রিটেন যে প্রস্তুতি সেটি কভার হবে। তো ব্যাংক জব রিটেন ইংলিশের জন্য আমাদের প্রথমে যেটি দেখতে হবে যে আমাদের আসলে কি লাগবে। ব্যাংক জব রিটেন ইংলিশ বলা হলেও এখানে মূলত আসলে কোন কোন বিষয় আমাদের কভার করতে হবে, এবং এটি কেন একটু চ্যালেঞ্জিং হয় অনেক স্টুডেন্টের জন্য, সময় লাগে কি কারণে। কারণটা হলো ব্যাংকে যারা পড়াশোনা করে এদের একটা বড় অংশই আসলে বুঝতে পারে না যে রিটেন ইংলিশে কি করতে হবে। তাদের অনেকেরই ধারণা হলো যে একটু ফোকাস রাইটিং পারলেই ব্যাংক ইংলিশটা কাভার হয়ে যাবে, তারা জাস্ট ফোকাস রাইটিং এর উপর দৌড়াদৌড়িটা বেশি করে। এটা খুবই রং একটা কনসেপ্ট, কারণ ফোকাস রাইটিং ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কারণ বাংলা একটা ফোকাস রাইটিং, ইংলিশ একটা ফোকাস রাইটিং, যেটা 30-30-60 মার্কস থাকে, বা কমপক্ষে 20-20-40 মার্কস, ডেফিনেটলি সিগনিফিক্যান্ট পার্ট। কিন্তু 120 বা 30-এর মধ্যে 40-50 শুধু কাভার করলে হবে না, এর বাইরের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের, যেমন সেন্টেন্স লিখতে পারাটা, মিউট থাকো, হ্যাঁ, ট্রান্সলেশন করতে পারাটা, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, প্যাসেজ থাকে সেটা লিখতে পারা, রিডিং প্যাসেজ থেকে থিমেটিক কোশ্চেন লিখতে পারা, এই সবগুলোর উপর কিন্তু আমাদের ইকুয়াল ইমফাসিসটা দিতে হবে। আর আর্গুমেন্টেটিভ এসে লেখা, মানে ক্রিটিক্যাল রাইটিং আমরা যেটা বলি, আর্গুমেন্টেটিভ এসে বা বোদ্দা ভিউজ ডিসকাশন এসে যে বিষয়গুলো আছে সেগুলো লেখা। তার মানে এই রিটেন নামটা দেখো, এখানে আসলে রিটেন ইংলিশ কোর্স হলেও আমাকে এখানে মূলত 4টি বিষয় আসলে কভার করতে হবে। সেই 4টি বিষয় আসলে কি আমরা যদি দেখি, মোটা দাগে আমরা যদি বলতে চাই, আমাদের 4টি বিষয় কভার করতে হবে। প্রথম হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ আমি যে সেন্টেন্সগুলো লিখবো সেই সেন্টেন্সগুলো নির্ভুল হতে হবে। আমরা যে সেন্টেন্স লিখবো সেটা নির্ভুল হতে হবে, এবং নির্ভুল না হলে আমি যত ভালোই জানি না কেন, যত আমার কনসেপ্টটা ক্লিয়ার থাক, আমি যত চার্ট ম্যাপ গ্রাফ ইউজ করি, যত কোটেশন ইউজ করি, মার্কস কিন্তু আসলে আমাদের 30%-এর উপরে যাবে না, 30-35 কখনোই এক্সিড করবে না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মানে সেন্টেন্স নির্ভুল ভাবে লিখতে পারা। যাদের এই সক্ষমতাটা আছে তাদের ক্ষেত্রে ব্যাংকের চাকরি পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা আমরা বলতে পারি। আচ্ছা, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেন্টেন্স নির্ভুল, আমি যে 10টা সেন্টেন্স লিখবো, 10টা সেন্টেন্সের মধ্যে যেন আমার 7-8টা সেন্টেন্সটি কারেক্ট হয়। হ্যাঁ, দু একটা সেন্টেন্স ভুল হতে পারে, কিন্তু 10টা সেন্টেন্সের মধ্যে যদি আমার 5টা সেন্টেন্সই ভুল হয়, তাহলে কিন্তু মার্কস দেওয়ার আসলে জায়গা থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। 10টা সেন্টেন্সের মধ্যে 5টাই ভুল হলে মার্কস দেওয়ার কিন্তু জায়গাটা থাকে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এই জন্য সেন্টেন্স স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপর আমাদের হিউজ একটা ফোকাস রাখতে হবে, সেন্টেন্স নির্ভুল করে লেখা। এটার জন্য আমাদের 12 থেকে 13টা স্ট্রাকচার লাগবে। রিটেনের জন্য যে স্ট্রাকচারগুলো লাগে সেগুলো আমরা কভার করব, সেগুলা স্টেপ বাই স্টেপ আমরা যাব। তাহলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এটা আমাদের চলবে। এরপরে যেটা হলো ট্রান্সলেশন, আমরা যদি বলি ট্রান্সলেশন, দুটো পার্ট এখানে, একটা হলো বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা। ট্রান্সলেশন দুটি বিষয়, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ।
তো এখানে ট্রান্সলেশন করতে হলে আমার কি কি বিষয় লাগবে? ট্রান্সলেশনের মধ্যে সবার আগে লাগবে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেন্টেন্সগুলো নির্ভুলভাবে লিখতে পারা। সেকেন্ড যে বিষয়টি লাগবে সেটি হলো লেক্সিক্যাল রিসোর্স, মানে ভোকাবুলারি। এখানে কম্পাউন্ড ওয়ার্ডটা হলে ভালো, যত বেশি শব্দ থাকবে তত আমি দ্রুত সেন্সটা জেনারেট করতে পারবো। আরেকটা হলো প্র্যাকটিস, যে ট্রান্সলেশন আমি স্ট্রাকচার জানি, শব্দও আছে, কিন্তু আমি প্র্যাকটিস করছি না। পরীক্ষার হলে গিয়ে প্রথম প্র্যাকটিস করছি, তাহলে কিন্তু অনেক স্লো হয়ে যাব, প্রচুর টাইম কিলিং হবে। ব্যাংকের একটা পরীক্ষায় অনুবাদের জন্য সময় থাকবে 20 মিনিট, সেটা যদি আমি 1 ঘন্টায় করতে পারি তাহলে তো হবে না, কারণ 1 ঘন্টায় আমার পুরা প্রায় সম্পূর্ণ ইংলিশটাই কভার করে ফেলতে হবে। তো এই কারণে প্র্যাকটিসের উপর আমাদের হিউজ একটা ফোকাস দিতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, তো আমার ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, দুটি বিষয় লাগবে। এর বাইরে যেটা হলো আমাদের ফোকাস রাইটিং, আমরা যদি বলি, হ্যাঁ, ফোকাস রাইটিং। ফোকাস রাইটিংটা মূলত আসলে এসে রাইটিং। ফোকাস রাইটিং মানে হলো শর্ট এসে। শর্ট এসে লেখার কিছু কৌশল রয়েছে। তো ফোকাস রাইটিং ব্যাংকের ক্ষেত্রে কিছু স্পেসিফিক এরিয়া থেকে হয়, বিসিএস এর ক্ষেত্রে আরেক ধরনের এরিয়া, ব্যাংকের ক্ষেত্রে এক ধরনের এরিয়া থেকে হয়। তাহলে আমাদের ফোকাস রাইটিং কিভাবে লিখতে হয়, কিভাবে সেটা জানতে হবে। কোন কোন ফোকাস রাইটিং ব্যাংকের পরীক্ষায় আসে সেটা জানতে হবে, এবং প্রত্যেকটা ব্যাংকের পরীক্ষায় বসার পূর্বে কমপক্ষে 15-16টা ফোকাস রাইটিং খুব ভালোভাবে, 15টা যেগুলো আমরা ইংলিশ পড়বো সেটাই বাংলা পড়বো, এই একই ধরনের থাকবে। যেগুলা টপিক ইংলিশের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, বাংলার জন্য ঠিক সেগুলোই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা যেগুলো ইংলিশ পড়বো সেগুলো বাংলাও পড়ে ফেলবো, তাহলে আমাদের ফোকাস রাইটিং লেখাটা অনেক ইজি হবে। আচ্ছা, ফোকাস রাইটিং এর পরে যেটা হলো আমাদের আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ মেন্টেটিভ এসে, এটার নাম হলো ক্রিটিক্যাল রাইটিং, এটাকে বলা হয়। এটার আরেকটা নাম আমরা যেটা হলো, যে নামে এটাকে বলা হয় ক্রিটিক্যাল রাইটিং। আর্গুমেন্টেটিভ এসের মধ্যে কি কি বিষয় থাকবে? আর্গুমেন্টেটিভ এসের মধ্যে, সরি, ক্রিটিক্যাল রাইটিং এর মধ্যে দুইটা পার্ট বেশি থাকে, একটা হলো আর্গুমেন্টেটিভ এসে, আর একটা হলো বোথ দা ভিউজ ডিসকাশন এসে। এগুলা হলো কোশ্চেন যেটাই থাক, দুইটা ভিউ পয়েন্ট থেকে যুক্তি তুলে ধরতে হয়। আপনার যে কোশ্চেন দেওয়া আছে সেটা পক্ষেও কথা বলতে হবে, বিপক্ষেও কথা বলে তারপর একটা মতামত উপস্থাপন করতে হয়। বোথ দা ভিউস এর ক্ষেত্রেও তাই। প্রথমে ফার্স্ট ভিউর পক্ষের কথাগুলো বলতে হবে, তারপর সেকেন্ড ভিউর পক্ষের কথাগুলো বলতে হবে, তারপর আমাকে অপিনিয়নটা দিতে হবে। এই হলো ক্রিটিক্যাল রাইটিং, যেটা ক্রিটিক্যালি সমালোচকের দৃষ্টিতে উপস্থাপন করতে হয়। ক্রিটিক্যালি মানে হলো সমালোচকের দৃষ্টিতে আমাদেরকে এটা উপস্থাপন করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো আমাদের রিডিং প্যাসেজ। এখানে রিডিং স্কিল আমরা যদি বলি, এটা হলো, দেখো এখানে আর্গুমেন্টেটিভ এসে মানে এটা রাইটিং স্কিল। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ট্রান্সলেশন, ফোকাস রিডিং, আর্গুমেন্টেটিভ এসে, এটা আমরা বলতে পারি যে রাইটিং পার্টের অংশ, পিউ রাইটিং পার্ট আর্গুমেন্টেটিভ এসে। রিডিং স্কিল বলতে একটা রিডিং প্যাসেজ থাকে, সেখানে থিমেটিক কোশ্চেন থাকে 30 মার্কসের, মিনিমাম 20 মার্কস, ম্যাক্সিমাম 30 মার্কস। 4টা থেকে 6টা কোশ্চেন থাকে। এটা হলো থিমেটিক কোশ্চেন, মানে রিডিং প্যাসেজে যে থিমগুলো রয়েছে, রিডিং প্যাসেজে যে থিমগুলো রয়েছে সেই থিম রিলেটেড লিখতে হবে। রিডিং প্যাসেজের যে থিম, মানে রিডিং প্যাসেজের বাইরের বিষয়গুলো সাধারণত এখানে আনা যায় না, থিম রিলেটেড টু দা পয়েন্টে সাধারণত এগুলো লিখতে হয়। এটা লেখার কিছু আমাদের স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্স রয়েছে। এর বাইরের যে বিষয়টা সেটা হলো প্যাসিজ রাইটিং। প্যাসিজ রাইটিং, বা আমরা বলতে পারি সামারি রাইটিং। সামারি সামারি রাইটিং। তাহলে আমাদের ব্যাংকের রিটার্নের ক্ষেত্রে এই এই বিষয়গুলো থাকবে। তাহলে আমাদের এই 1 2 3 4 5 6, মোটা দাগে 6টা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে। নামটা রিটেন ইংলিশ কোর্স হলেও 6টা স্কিলের সমন্বয়ে আসলে এই স্কোরটা, স্কিলটা। এই কারণে টাইম কিলিং হয় অনেকের জন্য, এটা অনেক সময় লাগে। এই এই বিষয়গুলো ডেভেলপ করতে অনেক সময়ের প্রয়োজন হয় সাধারণত। আবার বলছি, তাহলে ব্যাংকের রিটেন ইংলিশ মানে প্রথমে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেন্টেন্সগুলো নির্ভুলভাবে লিখতে পারা। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। ট্রান্সলেশনের জন্য কি কি লাগবে? প্রথমে ট্রান্সলেশনের স্ট্রাকচারগুলো লাগবে, লেক্সিক্যাল রিসোর্স লাগবে, মানে ভোকাবুলারি লাগবে, কম্পাউন্ড ওয়ার্ড বিশেষ করে। তারপরে প্র্যাকটিস, ব্যাপক প্র্যাকটিসের উপর ফোকাস থাকবে। ফোকাস রাইটিং ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, এটা কমন ফেলতে হবে পরীক্ষায়। এগুলো কমন ফেলতে হবে, কিভাবে কমন ফেলতে হয় সেটা আমরা দেখাবো, কোনগুলো পড়তে হবে সেটা। তবুও কমন পড়বে ফোকাস রাইটিং। এরপরে ক্রিটিক্যাল রাইটিং, আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দা ভিউস ডিসকাশন এসে, এই পার্টগুলো এখানে পড়তে হবে। তারপর হলো আমাদের রিডিং স্কিল,
রিডিং প্যাসেজ পড়ে দ্রুত কিভাবে আনসারগুলো করা যায়, এই ক্ষেত্রে কি ডুজ রয়েছে, কি ডোন্টস রয়েছে, কি করা যাবে কি করা যাবে না, কিভাবে আনসারগুলো দ্রুত খুঁজে বের করা যাবে, কোন জায়গা থেকে শুরু করতে হবে, এই বিষয়গুলো ডেভেলপ করতে হবে আমাদের। আরেকটা প্যাসেজ রাইটিং বা সামারি রাইটিং, এটা মানে জিস্টটা সাধারণত তুলে ধরতে হয়, রিডিং প্যাসেজের মূল কথাটা কি সেটা আমাদের তুলে ধরতে হয়। তাহলে এই বিষয়গুলোর সমন্বয় হলো আমাদের ব্যাংক জব এই রিটেন ইংলিশ কোর্সটি, এবং এটা স্টেপ বাই স্টেপ আমরা আগাতে থাকবো। আর সবসময় বলি আমরা এটার জন্য কোর্সের যে ম্যাটেরিয়াল সেগুলো পিডিএফ আকারে দিব। তবে আমরা আমার লেখা দুইটা বই এই কোর্সে পড়াবো, একটা হলো ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ। ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ এটা 1 সপ্তাহ আগে এসেছে বাজারে। আর আরেকটা বই পড়বো ফোকাস রাইটিং ম্যানুয়াল। ফোকাস রাইটিং ম্যানুয়াল এটার মধ্যে রয়েছে ফোকাস রাইটিং বাংলা, ইংলিশ বাংলা, ক্রিটিক্যাল রাইটিং, আর হলো প্যাসেজ রাইটিং। আর ট্রান্সলেশন বইটাতে আমাদের যেটি রয়েছে সেটি হলো ব্যাংক জব স্ট্রাকচার, প্রথম স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ট্রান্সলেশন, রিডিং প্যাসেজ, বিজনেস লেটার, শর্ট নোটস এবং অন্যান্য আরো আনুষঙ্গিক যে বিষয়গুলা সেগুলা, মানে এ পর্যন্ত যত কোশ্চেন গুলো এসেছে সবগুলা কভার করে আমরা দুইটা বইতে নিয়ে এসেছি। এগুলো আমরা সবই পিডিএফ আকারে দিব। যাদের ফিনান্সিয়াল সমস্যা নেই তাদের হার্ড কপি থাকলে ভালো। আসলে এখানে ফিনান্সিয়াল সমস্যা নিয়ে তো আর চাকরির বাজার হাঁটা যাবে না, প্রথম কথা যেটা। কারণ হলো যে আমরা, আমার এক্সপিরিয়েন্স থেকে একটু বলি, যে বই পড়ে দুই শ্রেণীর স্টুডেন্ট হলো যারা খুবই গবেট টাইপের, আমরা বলি কিছুই পারে না, একদম জিরো লেভেলের। তারা ব্যাপক আকারে বই পড়ে, তারা জানে যে আমার বই পড়া ছাড়া শেখার কোনো ওয়ে নাই, আমাকে শিখতেই হবে, এবং এরা সফল হয়। ব্যাপক বই পড়ে এবং চেষ্টা তদবির করতে থাকে এবং অনেক একদম জোকের মতো লেগে থাকে, এই গ্রুপটা সফল হয় ব্যাপক। আরেকটা শ্রেণী আছে বই পড়ে, সেটা হলো সুপার ট্যালেন্টেড স্টুডেন্ট, যারা খুবই ম্যারিটোরিয়াস, খুবই ট্যালেন্টেড, এরাও বই পড়ে। আর যারা মধ্যমানের স্টুডেন্ট, মানে যারা মনে করে পণ্ডিত টাইপের আর কি, মনে করে যে পারি এগুলা একটা তো পারি, তাদের সম্বল হলো 20 টাকা দিয়ে 40 টাকায় 20টা বইয়ের পিডিএফ আর 150 টাকার একটা রেকর্ডেড কোর্স। এই সম্বলটা নিয়ে তারা নাড়াচাড়া করতে থাকে পুরা 4 বছর, 3-4 বছর। তারপরে শেষের দিকে এসে আমাদের কাছে অনেকে এসে বলে স্যার এখন আত্মহত্যা করতে ইচ্ছা করে। মানে এই যে আত্মহত্যা করতে যেন ইচ্ছা না করে, এই জন্য যেটা করতে হবে, ওই 150-200 টাকা রেকর্ডের কোর্স থেকে বাদ দিতে হবে, পিডিএফ পড়া বাদ দিতে হবে। হ্যাঁ, পিডিএফ নতুন যে ইস্যুগুলো সেগুলোর জন্য পড়বেন, অবশ্যই হার্ড কপি পড়তে, বই পড়তে হবে। এবং এই দুইটা শ্রেণী, যারা কিছুই পারে না, যারা অনেক পারে, এই দুইটা শ্রেণীর সফলতার হার প্রায় 100%। আর যারা মনে করে যে আমি পারি, এগুলা একটা তো সহজ জিনিস, এগুলা পারবো, ওই পিডিএফ এর পিছনে দৌড়াচ্ছে, রেকর্ড কোর্স 50 টাকা 20 টাকা যেগুলো আছে, ওই ফ্রি ক্লাস যেখানে আছে সেখানে দৌড়াচ্ছে, এরার জন্য যেটা হলো অপেক্ষা করছে বিশাল এক হতাশা। তো আমাদের প্রথম হলো যে এই গ্রুপে থাকা যাবে না, কারণ অনেক কম্পিটিটিভ মার্কেট, আপনাকে পারতে হবে। আমি পারি না মানে অনেকেই পারে না আমিও পারি না, এটা কোনোই না যে অনেকে যারা পারে না তারা তো চাকরি পাবে না এই কম্পিটিশনে। আপনাকে প্রুভ করতে হবে যে আপনি পারেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে এখন দেখেন, তো যখন যাদের ব্যাংক রাইটিং সম্পর্কে, ব্যাংক জব রিটেন ইংলিশ সম্পর্কে যাদের ধারণা হলো যে আমি একটু ফোকাস রাইটিং পড়লেই হবে, ফোকাস রাইটিং তো লাগে ব্যাংকে, দেন আমার কাছে অনেক স্টুডেন্ট আসে অফলাইনে, এসে কয় স্যার আমি গ্রামার টামার সব পারি, আমাকে একটু ফোকাস রাইটিং শিখান। তো আমরা তো একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিই আমাদের কাছে আসলে, যে দেখি তুমি কি পারো, 20 নাম্বার একটা টেস্ট নেই, সেখানে 4-এর নিচে পেলে সাধারণত রিটেন কোর্সে ভর্তি করি না। তো একটা স্টুডেন্ট নিলাম যে 20-এর মধ্যে 0 পাইছে, মানে একটা সেন্টেন্সও সে লিখতে পারে না, কিন্তু তার ধারণা যে সে গ্রামার টামার সব পারে, তার একটু ফোকাস রিডিং দরকার। মানে এই যে পণ্ডিত সুলভ যে আচরণ, যে আপনার অ্যাসেস করতে পারার যে অদক্ষতাটা, এটা আপনার জন্য ফ্রাস্ট্রেশন বয়ে নিয়ে আসবে। আপনাকে অ্যাসেস করতে পারতে হবে আসলে আপনি পারেন না, ইয়েস আমি পারি তাহলে আমি অ্যাডভান্স লেভেল ইস্যুগুলো পড়বো, আমি পারি না বেসিক থেকে শুরু করব, মোটামুটি পারি তাহলে আমি রিটেন কোর্স থেকে শুরু করি। এইভাবে নিজেকে অ্যাসেস করে করে আমাকে প্রথম কাজ হলো অ্যাসেস করা, তারপরে স্টেপ বাই স্টেপ আগানো, এবং সফলতা আসবেই আসবেই, কনফার্ম যেটা। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, আর আমাদের ক্লাসগুলো হবে মঙ্গলবার, শুক্রবার, শনিবার 9টা থেকে 10:30 পর্যন্ত। আমরা একদিন, সপ্তাহে একদিন ক্রিটিক্যাল রাইটিং, ফোকাস রাইটিং গুলো পড়বো, আর 2 দিন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং ট্রান্সলেশন এগুলো পড়বো, এভাবে মূলত আগাতে থাকবে। তো আবার বলছি, তাহলে আমরা কয়টা বিষয় ডেভেলপ করব? প্রথম কাজ স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, তারপর আমাদের ট্রান্সলেশন খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, ফোকাস রাইটিং কমন ফেলতেই হবে, আর্গুমেন্টেটিভ এসে খুব সহজ একটা বিষয়, 10টা পড়লেই কমন পড়ে।
আর্গুমেন্টেটিভ এসে এবং বদ্যাপিউস এসে 10টা পড়লেই আপনি কমন পড়বেন। কমন না পড়লেও আপনি এখানে 70% মার্কস নিয়ে আসতে পারবেন। সেটা আমরা দেখাই দেবো যে কিভাবে করা যাবে। রিডিং স্কিল একটু সময় লাগবে, সময় ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে কৌশলটা দেখাবো এবং আমরা এখানে ক্লাসে প্র্যাকটিস করব। প্যাসেজ রাইটিং, সামারি রাইটিং এর ক্ষেত্রে কি ডুজ আছে, ডোন্টস আছে, কি লেখা যাবে কি লেখা যাবে না, কোনগুলো একবারেই বাদ দিতে হবে, টোটালি আনা যাবে না, কোনগুলো নিজের ভাষায় লিখতে হবে, ওই বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে। প্রথম হলো যে আমাকে জানা কনভার্সেন্ট, জিএস আমি জানি এই বিষয়গুলো এইভাবে লিখতে হয়। কারণ ধরেন আর্গুমেন্টেটিভ এসে কোনোদিনই পড়েন নাই, পরীক্ষা আসে আপনি আপনার মতো করে লিখে আসলেন, আপনি তো একদম বুঝবে আপনি জানেনই না বিষয়টা। তাহলে জানেনই না মানে 20% মার্কস দিয়ে দিবে। আর যখন আপনি ফরম্যাট অনুযায়ী লিখে আসেন, তারপর একজনের বুঝছে আপনি জানেন কিন্তু কোশ্চেনটা হয়তো আনকমন ছিল, অত ভালো লিখতে পারেন না, মিনিমাম 50% মার্কস পাবেন। আর ব্যাংকে আমাদের আমাদের জব পাওয়ার জন্য কত পার্সেন্ট মার্কস লাগবে, এটা আমি যদি বলি যে ব্যাংকের জন্য আমাদের কত পার্সেন্ট মার্কস নর্মালি লাগবে, কত পার্সেন্ট মার্কস পেলে আমরা ব্যাংকে চাকরি পাবো। ধরেন আপনি যদি 65% মার্কস পান রিটেনে, তাহলে এখানে যেটা হলো ধরেন 100 পোস্ট যেগুলাতে আছে সেখানে আপনি চাকরি পাবেন। অর্থাৎ 65% মার্কস যারা পাবে রিটেনে, তারা 100 পোস্ট যেগুলা, যেমন বাংলাদেশ ব্যাংকের এডি, এই মানের যেগুলা সেগুলাতে আপনার চাকরি পাবেন। যদি আপনার মার্কসটা 60% হয়, তাহলে ধরুন 300 পোস্ট আছে, এরকম যে জবগুলো সেগুলোতে আপনি চাকরি পাবেন 300 পোস্ট কাছাকাছি। যদি মার্কসটা ধরেন এরকম 55 থেকে 59% হয়, এই রেঞ্জে থাকলে দেখা যাবে যে আপনার ধর 500 থেকে এখানে আমরা যদি বলি যে 500 থেকে ধরেন 800 পোস্ট আছে, এরকম জায়গাগুলোতে সাধারণত চাকরি পাওয়া যায়, মানে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। যদি এরকম হয় যে 50 থেকে ধরেন 54% মার্কস পেয়েছেন, এরকম হলে যেটা হয় যে 1000 থেকে ধরেন মানে 1500 পোস্ট, এরকম পোস্ট আছে সেখানে চাকরি পাওয়া যায়। আর যদি স্কোরটা 45 থেকে 49 হয়, এই পার্সেন্টে হলে অ্যারাউন্ড ধরেন 2000 পোস্ট আছে, এরকম জায়গাগুলোতে চাকরি পাওয়া যায়। আর 40% হলে যেটা হলো ধরেন 2500 প্লাস পোস্ট আছে, এবং এখানে ধরেন প্যানেল হয়, এইসব জায়গায় চাকরি পাওয়া যায়, মানে এটা খুব রিস্ক পিরিয়ড। হ্যাঁ, এখানে হলো বাই চান্স 2500-এর উপরে পোস্ট আবার প্যানেল দেয়, এই জায়গাগুলোতে সাধারণত আপনি মার্কস ওইটা হলো হবেন। যে জীবনে হয়তো ব্যাংকের পরীক্ষা 3-4 বছর দিলে একবার হয়তো পাবেন এরকম যে 2500-এর উপরে পোস্ট আছে বা 2000-এর উপরে পোস্ট আছে। সেক্ষেত্রে প্রথমবার হয় না, আপনি হয়তো 40% মার্কস পেয়েছেন, প্রথমবার হয় নাই, দ্বিতীয়বার প্যানেল দিয়েছে, প্যানেলে হয়েছে। তারপর এটা খুব রিস্ক লেভেল, খুবই রিস্কি। আপনি প্রিলি পাস করেন প্রত্যেকটাই, কিন্তু রিটেন স্কোরটা অনেক পোর, তখন আসলে এই রকম জন অপেক্ষা করতে হবে। তার মানে সেফ জোন ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি বলি ধরেন যে 55% মার্কসটা আমরা সেফ জোন বলতে পারি। কারণ এখানে ধরেন 700-800 পোস্ট ব্যাংকের সিনিয়র অফিসার গুলোতেও থাকে, 1000-এর উপর অনেক পরীক্ষা থাকে। সেফ জোন যেটা, আপনি যদি 55% মার্কস পান ইংলিশে, তাহলে ব্যাংকে কনফার্ম আপনি একটা জব পাবেন। 55% মার্কস পেলে 3টা পরীক্ষা দিলে অবশ্যই আপনি একটা জব পাবেন। আর 60% মার্কস পেলে দেখবেন ব্যাংকের প্রত্যেকটা চাকরি আপনার হবে। বাংলাদেশ ব্যাংকের এডি বাদ দিয়ে ব্যাংকের প্রত্যেকটা চাকরি আপনার হবে। তখন অনেকে জিজ্ঞেস করে, "স্যার, কোনটা করব, কোনটা ভালো হবে?" মানে সিনিয়র অফিসার লেভেলের সবগুলো চাকরি আপনার হবে, জুনিয়র তো হবেই। আচ্ছা, এখন তার মানে আমাদের তাহলে মিনিমাম টার্গেট হতে হবে 55% মার্কস, আর হাইয়েস্ট টার্গেট হতে হবে 65% মার্কস, যারা বাংলাদেশ ব্যাংকের এডি হতে চাই। তাহলে এটার নিচে যেন না হয়। হ্যাঁ, এর নিচে কাছাকাছি 50 কাছাকাছি থাকলে আমরা চাকরি পাবো, 50 কাছাকাছি থাকলে আমরা ব্যাংকের চাকরি পাবো। আচ্ছা, আসেন আমরা আজকে একটু শুরু করি। আজকে আমরা ক্রিটিক্যাল রাইটিংটা দিয়ে শুরু করতে চাই, যে আসলে ক্রিটিক্যাল রাইটিংটা আমাদের কিভাবে লিখতে হয় ওইটা একটু দেখবো আমরা। ক্রিটিক্যাল রাইটিং যদি আমরা বলি, ক্রিটিক্যাল ধরেন রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং এটা দিয়ে একটু শুরু করব। ক্রিটিক্যাল রাইটিং মানে হলো এটা ক্রিটিক্সের দৃষ্টিতে আমাদেরকে উপস্থাপন করতে হবে, সমালোচকের দৃষ্টিতে আমাদের বিষয়গুলো উপস্থাপন করতে হবে। সমালোচকের দৃষ্টিতে পক্ষে বিপক্ষে দুটো ভাবেই উপস্থাপন করতে হবে। আতিকুজ্জামান কিছু বলবেন? আ- আ, আতিকুজ্জামান না, না আকরামুজ্জামান না, আকরামুজ্জামান শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে। ওয়েল, যেটা বলছিলাম, কিছু বলবেন আকরামুজ্জামান? সেদিন দেখলাম পাবেল ভাই দিছে স্যার, ওই যে আমরা 46 রিটেন স্পেশাল মেসেজে পাবেল ভাই হ্যাঁ, হ্যাঁ, আপনার মেসেজ দিছে না, চাকরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
না, অনেকে অনেকে জব পেয়েছে ব্যাংকের এই অফিসার, এই কিছুদিন আগে যেটা হলো পাবেই, মানে যেটা বললাম যে ইফিসিয়েন্সি যাদের 50% তাদের চাকরি হবে। আচ্ছা, আকরামুজ্জামান কিছু বলবেন? মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছেন। আকরামুজ্জামান কিছু বলবেন? না স্যার, কিছু বলবো না। আচ্ছা, ওকে। না স্যার। আচ্ছা, দেখেন, ক্রিটিক্যাল রাইটিং মানে যেটা বলছিলাম যে একজন ক্রিটিক্সের দৃষ্টিতে আমাদের একটা বিষয় উপস্থাপন করতে হবে, সমালোচকের দৃষ্টিতে। এখানে দুটো বিষয় ব্যাংকের পরীক্ষায় আসে। একটা হলো আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে। এখানে এর আন্ডারে দুটো টপিক পরীক্ষায় থাকে। একটা হলো আমাদের আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসে, আর একটা হলো বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে। বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে, ডিসকাশন এসে। এখন এই দুইটার ফরম্যাট অলমোস্ট সেম। আপনি একটা ফরম্যাট জানলে আরেকটা 80% কভার হয়ে যাবে। এগুলো মূলত ফরম্যাট অনুযায়ী আমাদের লিখতে হয়। চারটা প্যারার ভিত্তিতে লিখতে হয়। একটা হলো আমাদের, ধরেন, ইন্ট্রোডাক্টরি প্যারা থাকবে, তারপর ফার্স্ট প্যারা অফ দ্য বডি হবে, সেকেন্ড প্যারা অফ দ্য বডি, এবং তারপরে হলো কনক্লুসিভ প্যারা। চারটা প্যারাতে আমাদের এই বিষয়গুলো লিখতে হবে। তার মানে আমরা যখন লিখবো, আমি যদি এখানে একটু বলি, তাহলে চারটা প্যারার মধ্যে দেখেন যে আমাদের প্রথমে একটা হবে যে এখানে ইন্ট্রোডাক্টরি প্যারা, ইন্ট্রোডাকশন কথাটা বলবো না আমরা, কিন্তু আমাদের কি হবে যে ইন্ট্রোডাক্টরি প্যারা একটা থাকবে। তারপরে ফার্স্ট পার্ট অফ দ্য বডি, ফার্স্ট প্যারা অফ দ্য বডি, ফার্স্ট পার্ট অফ দ্য বডি, ফার্স্ট পার্ট অফ দ্য বডি। এরপরে সেকেন্ড পার্ট অফ দ্য বডি, দেখেন এরপর হলো আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য বডি, সেকেন্ড পার্ট অফ দ্য বডি। এরপরে কনক্লুসিভ প্যারা, কনক্লুসিভ প্যারা। তাহলে চারটে প্যারাতে আমাদের আর্গুমেন্টেটিভ এসে বা ক্রিটিক্যাল রাইটিং গুলো লিখতে হবে। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য বডিতে আমরা ইন্ট্রোডাক্টরি প্যারা একটা ফরম্যাট অনুযায়ী শিখবো, কনক্লুসিভে তাই। ফার্স্ট পার্ট অফ দ্য বডি, বডির ফার্স্ট প্যারাতে আমি আমি যে পক্ষে আছি সেই পক্ষের কথাগুলো, সেকেন্ড প্যারাতে যে পক্ষে আমার অবস্থান না সেই অবস্থানগুলো আমরা লিখবো, তারপর কনক্লুসিভে যাব। এখন এটা যাওয়ার আগে আমাদের প্রথমে দেখতে হবে যে আসলে ক্রিটিক্যাল রাইটিং যে করবো আমরা, কোন কোন জায়গা থেকে ক্রিটিক্যাল রাইটিং পরীক্ষায় আসে। ক্রিটিক্যাল রাইটিং যেটা আমরা পড়বো, সবার আগে জানতে হবে যে আমি আর্গুমেন্টেটিভ এসে যে পড়তে যাচ্ছি, কোন কোন টপিকগুলোর উপর ভিত্তি করে আমাকে আর্গুমেন্টেটিভ এসে পড়তে হবে, বা ক্রিটিক্যাল রাইটিং কি বলে। আমি একটু স্ক্রিনে নিয়ে যাই আপনাদের, সেখানে একটু দেখে আসি, তারপর আমরা এটা ফরম্যাট আকারে যাব। এই শিটটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, আপনাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপে যেখানে অ্যাড করে নিয়েছি সেখানেও দিয়েছি। দেখেন, হোয়াট ক্রিটিক্যাল রাইটিং ইজ। Critical writing means putting points on some given topic from critical viewpoint, from both positive and negative viewpoints. It may include argumentative essay, both the views discussion essay, and so on. In bank job written test, questions on critical writing are frequently asked from argumentative essay. Sometimes questions from both the views discussion essay are also seen. তাহলে দেখেন, সামটাইম কোশ্চেন ফ্রম বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে আর অলসো সিন। তাহলে ফিল্ডস ফ্রম হোয়ার কোশ্চেন অন ক্রিটিক্যাল রাইটিং আর রাস্ট ইন ব্যাংক জব রিটেন রিক্রুটমেন্ট টেস্ট। কোন কোন জায়গা থেকে আমাকে ক্রিটিক্যাল রাইটিং এর কোশ্চেন গুলো হয়। প্রথমে হলো কন্ট্রোভার্সিয়াল কন্টেম্পোরারি ইস্যু, সমসাময়িক যে বিতর্কিত বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন থাকে। তারপর চাইল্ড আপব্রিঙ্গিং, স্কুলিং অ্যান্ড ক্যারিয়ার চয়েস রিলেটেড কোশ্চেন, cooperation and competition in study, business, and other fields related question, environmental issue, gender equality related topics, crime and punishment related topics, আর হলো miscellaneous issue। এই টপিকগুলো থেকে আমাদের ক্রিটিক্যাল রাইটিং এ কোশ্চেন থাকবে। এখন দেখেন, তাহলে বললাম আমরা কোন কোন জায়গা, এখানে যে 6টা বা 7টা ফিল্ড রয়েছে, এই জায়গাগুলো থেকে আমাদের ক্রিটিক্যাল রাইটিং এর কোশ্চেন থাকবে। 6টা বা 7টা যে ফিল্ড রয়েছে, এই জায়গাগুলো থেকে আমাদের ক্রিটিক্যাল রাইটিং এর কোশ্চেন থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন হবে আপনার চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে, বেশি কোশ্চেন থাকবে।
আকরামুজ্জামান মিউট থাকেন। চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে বেশি, চাইল্ড ডেভেলপমেন্ট, কেরিয়ার চয়েস, কম্পিটিশন, এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল রাইটিং আসে। আর জেন্ডার ইকুয়ালিটি, এখানে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কোয়েশ্চেন থাকে। আর হলো কন্টেম্পোরারি ইস্যু, সমসাময়িক যে কন্টেম্পোরারি কন্ট্রোভার্সিয়াল ইস্যু, সমসাময়িক যে বিতর্কিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানে টপিকগুলো থাকে। এবং এখানে আপনি 10টা টপিক যদি পড়েন হুবহু কমন পাবেন বা ওই ন্যাচারেরই হবে, ওই ন্যাচারেরই হবে। এখন তাহলে আসেন আমরা যখন আর্গুমেন্টেটিভ এসেটা পড়বো, আমরা কোশ্চেন দেখে আমরা কি করে বুঝবো যে এটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে বলেছে। এখন দেখেন আর্গুমেন্টেটিভ এসে যখন আমরা লিখতে চাই যে আর্গুমেন্টেটিভ এসে, দেখেন আর্গুমেন্টেটিভ এসে যখন লিখবেন আপনার কোশ্চেন দেখে আপনি কি করে বুঝবেন? কোশ্চেনের শেষে লেখা থাকবে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। এখানে দেখেন যে এখানে কোশ্চেন যদি থাকতে পারে এরকম যে ডু ইউ অ্যাগ্রি, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, এটা থাকতে পারে কোশ্চেনের শেষে। অথবা থাকতে পারে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট, মানে কতটুকু আর কি, হ্যাঁ, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। অথবা এখানে আপনার হতে পারে হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আপনি এই স্টেটমেন্টের সাথে কতটুকু একমত পোষণ। পরে লেখা থাকবে গিভ রিজনস ইন ফেভার অফ ইউর আর্গুমেন্টস, পরে লেখা থাকবে গিভ রিজনস ইন ফেভার অফ ইউর আর্গুমেন্টস, আপনার আর্গুমেন্টস এর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এখন দেখেন এখানে কখনো কখনো ওয়ার্ড রেঞ্জ দেওয়া থাকে, কখনো কখনো ওয়ার্ড রেঞ্জ দেওয়া থাকে না। বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা একটু বেশি বেশি লিখতে হয়, বেশি মার্কস থাকে। নর্মালি মিনিমাম মার্কস থাকে 30, মিনিমাম মার্কস থাকে 20, ম্যাক্সিমাম হলো 30। শুধু বাংলাদেশ ব্যাংকে 30 দেখা যায়, অন্যান্য ব্যাংকের পরীক্ষাগুলোতে 20, 25, দু একটা পরীক্ষায় 30 থাকতে পারে। তার মানে আমাকে সময় কিন্তু আপনি কখন পাবেন, টাইমের যে বিষয়টা, এটা কিন্তু লিখতে হবে টাইম 20 মিনিটস এর মধ্যে লিখতে হবে। 20 মিনিটস এর মধ্যে আপনার নর্মালি এর বেশি সময় পাওয়া যাবে না। 20 মিনিটসে কত শব্দ লিখতে পারবেন? 250, অন এন অ্যাভারেজ 200, 250। যাদের স্পিড অনেক ভালো তারা হয়তো 300 কাছাকাছি যেতে পারবেন। তাহলে আমাকে আগে থেকে জানতে হবে যে আমি কিভাবে এটা লিখবো, ফরম্যাটটা কি হবে, কত শব্দের মধ্যে আমি লিখবো, এটা আগে থেকেই জেনে ওইভাবে পরীক্ষায় কিন্তু অ্যাটেম্প নিতে হবে। এখন আমরা যাবো ফরম্যাট, যে এইটা যে আমি লিখবো এটা আসলে কিভাবে লিখবো, শুরুটা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ আমি কিভাবে আগাবো। এখন দেখেন একদম ইজি, একদম খুবই ইজি ফরম্যাট যদি আমরা বলি যে এটা ফরম্যাটে ফেলে একদম ম্যাথমেটিক্স এর মতো আপনি অনায়াসেই যে কোনো আর্গুমেন্টেটিভ এসে লিখে ফেলতে পারবেন। আমরা যদি ফরম্যাট দেখি, ফরম্যাট অফ এন আর্গুমেন্টেটিভ এসে, এখানে ফরম্যাট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্ট আগেই বলেছি যে 4টা প্যারাতে লিখতে হবে, শুরুতেই বলছি 4টা প্যারা, একটা ইন্ট্রোডাক্টরি প্যারা, আরেকটা কি থাকবে ফার্স্ট প্যারা অফ দ্য বডি, সেকেন্ড প্যারা অফ দ্য বডি, তারপরে কনক্লুসিভ প্যারা। এখন আপনি ধরেন আমরা ইন্ট্রোডাক্টরি প্যারা বলার পরে ফার্স্ট পার্টে কোন পার্টটা বলবো, এখানে আপনি পক্ষের কথাগুলো বলবেন না বিপক্ষের কথাগুলো বলবেন, এটা ডিপেন্ড করবে যে আপনি কোন পক্ষে আছেন। আপনি যদি পক্ষে থাকেন পক্ষের কথাগুলো আগে বলবেন, বিপক্ষে থাকলে বিপক্ষের কথাগুলো আগে বলবেন। তার মানে আপনি যে পক্ষে আছেন সেই পক্ষের কথাগুলো ফার্স্ট প্যারাতে বলবেন, যে পক্ষে আপনি নেই সেই পক্ষের কথাগুলো সেকেন্ড প্যারাতে বলবেন। আমি আবারও বলছি, আপনি যে পক্ষে আছেন সেই পক্ষের কথাগুলো ফার্স্ট প্যারাতে বলবেন, আপনি যে পক্ষে নেই সেই পক্ষের কথাগুলো সেকেন্ড প্যারাতে বলবেন। এখন এটা যদি আমরা একটু ফরম্যাট দেখতে চাই, দেখেন আমি একটু আগে স্ক্রিনে নিয়ে যাই, পরে আমি এখানে একটু আলোচনা আলোচনা করব ডিটেলস। আমরা আর্গুমেন্টেটিভ এসে দেখেন কি করে বুঝবো, এটা বলেছি। আর্গুমেন্টেটিভ এসে গুলোর প্রশ্নের শেষে সাধারণত নিম্নলিখিত কথাগুলো থাকে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, চুজ এ পজিশন এন্ড সাপোর্ট ইট উইথ এন এক্সাম্পল।
আচ্ছা, আর্গুমেন্টেশন লেখার সময় ইন্ট্রোডাকশন, শুরুতে ইন্ট্রোডাকশন, তারপর আপনি যে পক্ষে সেই পক্ষের কথাগুলো লিখবেন, তারপর অন্য পক্ষের কথাগুলো লিখতে হবে, সবশেষে কনক্লুশন লিখতে হবে। যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের সুবিধার্থে আমরা আর্গুমেন্টারি একটি কমন ফরম্যাট নিচে তুলে ধরলাম, আশা করি এই ফরম্যাটটি আপনার উপকারে আসবে। এখন দেখেন এই ফরম্যাটে আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাতে কি বলবো। দেখেন আমি একটু এখানে দেখাই তারপর লিখি। দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, এরপর টপিক সেন্টেন্সটা আমরা কোশ্চেন থেকে নিয়ে আসবো, ইজ এ ডিবেটেবল ওয়ান। ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট পিপল হোল্ড ডিফারেন্ট ভিউস ওভার এ কন্ট্রোভার্সিয়াল টপিক and are inclined to put forward strong feelings and reasonings in favor of their arguments. For some specific reasons, my inclination goes, পক্ষে থাকলে লিখবেন in favor of the statement, বিপক্ষে থাকলে against the statement। তাহলে দেখেন আমি এখানে যদি ফরম্যাটে যাই, তাহলে আমি আসলে ইন্ট্রোডাক্টরি প্যারাতে আমি কি লিখবো। ইন্ট্রোডাক্টরি প্যারাতে আমাকে যেটি লিখতে হবে সেটি হলো, দেখেন ইন্ট্রোডাক্টরি প্যারা যেহেতু এটা আর্গুমেন্টেটিভ এসে, ইন্ট্রোডাক্টরি প্যারা এই কথাটা কিন্তু থাকবে না, এটা একটা প্যারা থাকবে, এই কথা কিন্তু থাকবে না। ইন্ট্রোডাক্টরি প্যারা লিখবো দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট। দেখেন দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, দ্য ডিসকাশন অ্যাবাউট, the discussion about whether or not, whether or not, এবার টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স, দ্য ডিসকাশন অ্যাবাউট whether or not, এবার টপিক সেন্টেন্স। দেখেন ইজ এ ডিবেটেবল ওয়ান, ইজ এ ডিবেটেবল ওয়ান। দেখেন দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, টপিক সেন্টেন্স ইজ এ ডিবেটেবল ওয়ান। এই যে টপিক যে বলা হয়েছে এই টপিক সেন্টেন্সটা কোশ্চেন থেকে হুবহু আসবে, কোশ্চেন থেকে হুবহু আসবে। দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট, এটা এই যে ডিবেটেবল ওয়ান, এটা একটা বিতর্কিত বিষয়, অর্থাৎ এই যে টপিকের কথা বলা হয়েছে সেটা একটা বিতর্কিত বিষয়। তাহলে ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, এরপর আমরা যেটা লিখবো, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, usual that people hold different views, that people hold different views, people hold different views over a controversial topic, over a controversial topic and are inclined to put forward strong feelings and reasonings, strong feelings জোরালো যুক্তি, strong feelings and reasonings in favor of the statement, in favor of their statement, in favor of their statement। দেখেন কি হলো, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, এটা খুবই স্বাভাবিক যে পিপল হোল্ড ডিফারেন্ট ভিউস ওভার এ কন্ট্রোভার্সিয়াল টপিক, একটা বিতর্কিত বিষয় নিয়ে মানুষ ভিন্ন ভিন্ন মতামত তুলে ধরে, and are inclined to put forward strong feelings and reasonings in favor of the statement, এবং তাদের নিজ নিজ স্টেটমেন্টের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে। ফর সাম স্পেসিফিক রিজন, সুনির্দিষ্ট কিছু কারণের জন্য, দেন ফর সাম স্পেসিফিক রিজনস, স্পেসিফিক রিজনস, সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কিছু কারণের জন্য, মাই ইনক্লাইনেশন, পক্ষে থাকলে লিখবেন, দেখেন পক্ষে থাকলে লিখবেন মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, পক্ষে থাকলে মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, ফেভার অফ দ্য স্টেটমেন্ট। দেখেন ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, মাই ইনক্লাইনেশন গোজ, পক্ষে থাকলে লিখবো ইন ফেভার অফ, আর যদি বিপক্ষে থাকলে তাহলে এই তিনটা শব্দের পরিবর্তে একটা শব্দ লিখবেন এগেইনস্ট। পক্ষে থাকলে ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লাইনেশন গোজ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। এটা একদম হুবহু মুখস্থ করে ফেলবেন আপনি, যতক্ষণ এটা নর্মালি ধরেন
এই ফরম্যাটে লেখে 65% পর্যন্ত মার্কস পাওয়া যাবে। যদি আপনি এর উপরে যেতে চান তাহলে একটু এখানে ইন্ট্রোডাকশনে স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন ডেভেলপ করতে হবে, সেটা পরে করা যাবে। আগে আপনি লেখা শিখেন যে কিভাবে লিখতে হয়। তাহলে ইন্ট্রোডাকশনে আমার কি করতে হবে, যে একটা ফরম্যাট মেমোরাইজ করে নিব। শুধু এই টপিক সেন্টেন্সটা কোশ্চেন থেকে এনে বসাতে হবে, আর কোনো কাজ এখানে আপনার নাই। অর্থাৎ এখানে টপিক সেন্টেন্সটা শুধু কোশ্চেন থেকে আমরা আনবো, এনে বসিয়ে দেখাবো যে কি আনতে হবে। আর পুরাটাই কিন্তু আপনি একদম মেমোরাইজ করে নেবেন। 2 মিনিটে দেখবেন যে পুরা বিষয়টা আপনি অর্ধেক পেজ লিখে ফেলবেন। 2 মিনিটে দেখবেন যে অর্ধেক পেজ হয়ে যাচ্ছে। মেমোরাইজেশন প্লেজ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন কেজ অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু মেমোরাইজেশন অনেক বড় ভূমিকা পালন করে। তো সেই মেমোরাইজেশনের দিকে আমাদের যেতে হবে। কিছু জায়গায় মেমোরাইজেশন রাখতে হবে, যেটা দ্রুত আপনি ওই আউটপুটটা দিতে পারেন। দ্রুত আমরা যেন ওই আউটপুটটা দিতে পারি। আর আপনাদের ক্লাস আমরা মানে 40 মিনিটের পরে 10 মিনিট ব্রেক হবে। তারপরে আবার আমরা লিঙ্ক দিব, পরে আবার 40 মিনিট হবে। অর্থাৎ 40 মিনিট ক্লাস হওয়ার পরে 10 মিনিটস এর ব্রেক। তারপরে আমাদের আবার শুরু হবে। আচ্ছা, এই পর্যন্ত দেখেন তো বুঝতে অসুবিধা আছে? এই একটু দেরিতে যুক্ত হয়েছেন বোধহয়। আহ নাও চলে গেছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? যে আমরা এই যে ইন্ট্রোডাক্টরি প্যারাটার কথা যে বললাম, এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে এই টপিকে? নো স্যার। ওকে, ক্লিয়ার, গুড, ফাইন। ওকে, সুমাইয়া খাতুন বুঝতে পেরেছো? জি স্যার, আলহামদুলিল্লাহ হ্যাঁ, বুঝতে ওকে, পেরেছি। ফাইন। আকরামুজ্জামান একটু বলেন তো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আকরামুজ্জামান বুঝতে কোনো অসুবিধা আছে না? ওকে, তাহলে আমরা একটু ব্রেকে যাব। ব্রেকের পরে আমরা ফুল ফরম্যাটটা দেখব। ব্রেকের পরে আমরা এটার ফুল ফরম্যাটটা দেখব। হ্যাঁ, আকরামুজ্জামানের কথা শুনতে পাচ্ছি না। আকরামুজ্জামান, আপনি আনমিউট করে বলতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনি কথা বলতে পারছেন না, পারছেন কিনা? না, আচ্ছা, ওকে। কামাল হোসেন অনেক দেরিতে যুক্ত হয়েছেন। হ্যাঁ, কামাল হোসেন একটু দেরিতে যুক্ত হয়েছেন। কামাল হোসেন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন। ওকে, আমরা এখন একটু 10 মিনিটের ব্রেকে যাব। ব্রেকের পরে আমরা এটার আলোচনা করব। 10 মিনিটস পরে আমরা আবার নতুন লিঙ্ক দিব। নর্মালি 40 মিনিট